নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পটি নিয়ে, যেটি ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে রয়েছে বাংলার, এবং যেটি অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কর্তার সিং দুগ্গালের জন্ম। আকাশবাণীতে তিনি প্রথম দিকে যোগদান করেছিলেন বটে, পরে পাঞ্জাবি সাহিত্যের নামকরা একজন লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ। কবিতা দিয়েই তার পথ চলা শুরু, পরে গল্প উপন্যাস সবই তিনি লিখেছেন। এই কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে আসলে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের অলৌকিক ক্ষমতা প্রদর্শনের একটা কাহিনীকে তুলে ধরা হয়েছে, এবং সেই সূত্রে আমরা দেখতে পাব যে গুরু নানকের অলৌকিক ক্ষমতা প্রদর্শন কিছু সাধারণ মানুষের মধ্যে কেমন করে একটা অলৌকিক শক্তি যোগান দেয়, তাদেরকেও কেমন করে অলৌকিক একটা কার্য ঘটাতে উদ্বোধিত করে, প্রেরণা দেয়, সেটাকেই আমরা এই গল্পের মধ্যে পাব। গল্পের বিষয়বস্তু আসলে কি সেটা আগে একটু দেখে নেওয়া হোক। না, গল্পের বিষয়বস্তুতে রয়েছে একদা প্রবল গরমের মধ্যে, প্রচণ্ড এক গরমকালে দুপুরবেলা শিখ ধর্মের প্রবর্তক অর্থাৎ গুরু নানক শিষ্য মর্দানাকে নিয়ে হাসান আবদালের জঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছিলেন, তখন শিষ্য অর্থাৎ মর্দানার প্রবল জলতৃষ্ণা লাগে। পিপাসায় তার প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে ওঠে। এই অবস্থায় গুরু নানক তাকে একটু ধৈর্য ধরার কথা বলেন, কিন্তু কিছুতেই জলপিপাসা না করে কিছুটা সময় কাটিয়ে দেওয়া আর শিষ্য মর্দানার পক্ষে সম্ভব হয় না। অপেক্ষা করা তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। তখন গুরু নানক তার অলৌকিক ধ্যান যোগে জানতে পারেন যে সামনেই যে বিরাট পাহাড়টি রয়েছে, তার চূড়াতে বলি কান্ধারী নামে একজন দরবেশ বাস করেন। তাঁর কাছে যে কুয়ো রয়েছে, সেই কুয়োতে গেলে কুয়ো থেকে জল পাওয়া যাবে পিপাসা মেটানোর জন্য। তাই তিনি শিষ্য মর্দানাকে সেখানে পাঠান। কিন্তু তিনবার শিষ্য মর্দানা গুরু নানকের কথা মতো সেই বলি কান্ধারীর কাছে গেলেও বলি কান্ধারী একজন মানুষ যার প্রাণ প্রায় ওষ্ঠাগত সামান্য একটু জলের জন্য, তাকে জল দিয়ে তার পিপাসা মিটিয়ে তার প্রাণ রক্ষা করার প্রয়োজন বোধ করেন না। তিনবার তাকে ফিরিয়ে দেন। এমনকি যখন গুরু নানকের কথা মতো আমাদের মর্দানা গুরুর কথা অর্থাৎ আমাদের বলি কান্ধারীর কাছে যখন নিজের গুরুর পরিচয় দেন যে তিনি আমাদের শিখ ধর্মের প্রবর্তক স্বরূপ গুরু নানকের শিষ্য, সে কথা শুনেও ওই দরবেশ অর্থাৎ বলি কান্ধারীর এতটুকু হৃদয় বিগলিত হয় না, বরং সে দরবেশ বলে পরিচয় দেন যে গুরু নানক, তাকে ব্যঙ্গ করেন যে সে কেমন দরবেশ, সে কেমন গুরু যে একজন শিষ্যের পিপাসা পর্যন্ত নিবারণ করতে পারেন না। তার কি কোনো অলৌকিক ক্ষমতা নেই? তিনি পারেন না শিষ্যের সামান্য জল পিপাসা মেটাতে? আমার কাছে বারবার পাঠান। শিষ্যের যখন প্রাণ ওষ্ঠাগত বারবার প্রায় 3বার যাওয়া সত্ত্বেও যখন পিপাসা তার মেটে না, বারবার বলি কান্ধারী তাকে ফিরিয়ে দেন, তখন শিষ্যের প্রাণ বাঁচাতে এবার ময়দানে নামতে হয় গুরু নানককে। তিনি শিষ্য মর্দানাকে সামনের একটি পাথর সরাতে বলেন, এবং তারপর দেখা যায় সেই পাথর সরাতেই সেখান থেকে জলের ধারা প্রবাহিত হয়, পিপাসা মেটে মর্দানার। কিন্তু এই ঘটনা নিছক কোনো বিজ্ঞানসম্মত ঘটনা বলে হয়তো চালিয়ে দেওয়া যেত, কারণ পাথরের মধ্য দিয়ে ফল্গু ধারার মতো অনেক সময় তো জলের ধারা থাকে। কিন্তু বিজ্ঞান দিয়ে একে যে ব্যাখ্যা করা যায় না তা প্রমাণিত হয় যখন দেখা যায় যে এই পাথর সরিয়ে জলের ধারা প্রবাহিত করবার সাথে সাথে ওপরে পাহাড়ের উপরে যে দরবেশ স্বরূপ যে বলি কান্ধারী থাকতেন, তার যে কুয়োটি ছিল যেখান থেকে জল পিপাসা মেটাতে বারবার ছুটে গিয়েছিল মর্দানা, সেই কুয়োর সমস্ত জল কিন্তু শুকিয়ে গিয়েছিল। অর্থাৎ যে মানুষ একজন মানুষের পিপাসা মেটাতে জানেন না, অহংকার প্রকাশ করেন, সেই মানুষকে বঞ্চিত করে শিষ্য মর্দানার পিপাসা মিটিয়েছেন গুরু নানক, তাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। তিনি যে অন্যায় করেছেন, অর্থাৎ বলি কান্ধারী একজন মানুষের পিপাসা না মিটিয়ে যে অন্যায় করেছেন, যে স্পর্ধা দেখিয়েছেন, তার উপযুক্ত শাস্তি হিসাবে তার কুয়োর সমস্ত জল শুকিয়ে গেছে, এবং সেই জলের ধারাই যেন ওই পাথরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু বলি কান্ধারীও ছেড়ে দেবার পাত্র নয়, তাই তিনি একেবারে সেই পাহাড়ের ওপর থেকে বিরাট একটা পাথরের
চাঙড়কে গড়িয়ে দেন, যেটি গড়িয়ে আসে মর্দানার দিকে, এবং মর্দানা যখন সেই বিরাট পাথরের চাঙড় দেখে সে প্রায় আর্তনাদ করে ওঠে, তখন গুরু নানক জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে সেই বিরাট পাথরের চাঙড়টিকে হাতের স্পর্শে থামিয়ে দেন। এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিংবদন্তির মতো হয়ে পড়ে। লেখক জানান, গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি। গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো। এই যে গুরুদ্বারা, শিখ ধর্মের যে বলা যেতে পারে ধর্ম উপাসনার ক্ষেত্র গুরুদ্বারা, যেমন এই গুরুদ্বারাতে তিনি এই গল্পটা শুনেছেন, এমনকি তিনি তার স্কুলেও এই গল্পটা শুনেছেন। এখন এই গল্পটা শোনার পর একটু যুক্তিবাদী মন আমাদের লেখকের, অর্থাৎ কর্তার সিং দুগ্গালের। তাই এই গল্পে তিনি বিশ্বাস করতে পারেননি যে পাথরের চাঙড় বিরাট, সে কখনো একজন মানুষের হাতের স্পর্শে থেমে যেতে পারে। এটা কি সম্ভব? সম্ভব তো নয়। কিন্তু এই যে ঘটনাটাকে লেখকের বিশ্বাসকর বলে মনে হয় না, অবিশ্বাস করেন, সেই ঘটনাটাই কিন্তু শেষ পর্যন্ত লেখককে বিশ্বাস করতে হয়েছে। এরপর সাকা উপলক্ষে তিনি যখন পাঞ্জা সাহেবে যাচ্ছেন মায়ের সঙ্গে, বোনকে সঙ্গে নিয়ে মায়ের বান্ধবীর কাছে, সেখানে গিয়েও আরেক গল্প তিনি শোনেন, যে গল্পটার প্রেক্ষাপটে গুরু নানকের এই অলৌকিক ক্ষমতা সম্পর্কে আর কোনো অবিশ্বাস থাকে না গল্প লেখকের। সাকা হচ্ছে শিখ ধর্মের মানুষ যখন ধর্মের জন্য, জাতির আত্মরক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করে, তখন তাকে সাকা বলে। তো সেরকমই কোনো সাকা উপলক্ষে যখন কর্তার সিং দুগ্গাল মাকে নিয়ে, বোনকে নিয়ে পাঞ্জা সাহেবে যাচ্ছেন এবং মায়ের এক বান্ধবীর কাছে যাচ্ছেন, মায়ের বান্ধবীর থেকে এক গল্প শুনছেন যে এই পাঞ্জা সাহেবেরই নিকটবর্তী এলাকায় ফিরিঙ্গিরা স্থানীয় দেশপ্রেমীদের উপর, আবালবৃদ্ধ বনিতা ভারতীয়দের উপর গুলি চালায়, এবং যারা বেঁচে থাকে সেই সমস্ত স্বাধীনতা বলা যেতে পারে স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, সেই দেশপ্রেমিকদেরকে ট্রেনের কামরায় বন্দি করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে শহরে চালান করবার কথা জানিয়ে দিয়েছে ফিরিঙ্গি সাহেবেরা। কিন্তু যে পাঞ্জা সাহেবে একদা গুরু নানক শিষ্যের তৃষ্ণা নিবারণের জন্য বিরাট এক পাথরের চাঙড়কে থামিয়ে দিতে পারে, পাথরকে সরিয়ে জলের ধারা প্রবাহিত করতে পারে, সেই পাঞ্জা সাহেবের মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিকরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ট্রেনের কামরায় বন্দি হয়ে পশুর মতো তাদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায়? পাঞ্জা সাহেবের লোকেরা তাই ঠিক করলো যে তাদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য রুটি, জলের ব্যবস্থা তারা করবে। কিন্তু স্টেশন মাস্টারের কাছে অনুরোধ বিনয় করেও যখন ট্রেন থামল না, তখন পাঞ্জা সাহেবে সেখানকার মানুষেরা চলন্ত ট্রেনের সামনে লাইনের ওপর শুয়ে পড়ল। আমরা দেখতে পাই গল্পকথকের যে মা, তার যে বান্ধবী, সেই বান্ধবীর স্বামী, তারাও সেই সঙ্গীদের নিয়ে সেই লাইনের ওপর শুয়ে পড়ে, এবং তারপর লেখকের মায়ের বান্ধবী পর্যন্ত সেই লাইনের ওপর শুয়েছিলেন। চলন্ত ট্রেনটার সামনে তারা অনায়াসে বুক পেতে দেয়, এবং তারপর তাদের সেই চেষ্টা সফল হয়, কিন্তু কয়েকজনকে পিষে দেয় ট্রেনের চাকা। যে ট্রেনের চাকার মানে বলা যেতে পারে তার চাকায় যখন কিছুজন একেবারে ট্রেনের চাকায় পিষে গেল, তখন তাদের রক্তের সামনের খালের জল একেবারে লাল হয়ে গিয়েছিল। এই যে গল্পটা, যে কিছু মানুষ একটি চলন্ত ট্রেনকে কেমন করে থামিয়ে দিতে পারে, এত শক্তি তারা কোথা থেকে পেল যে চলন্ত ট্রেনের সামনে লাইনের ওপর মানুষ শুয়ে পড়তে পারে? তাদের কি প্রাণের ভয় নেই? এতখানি সাহস তারা কোথা থেকে পেল? এই গল্পটা যখন শুনল, এবং এমন একজনের থেকে শুনল যিনিও সেই লাইনের উপর শুয়ে পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি বেঁচে গিয়েছিলেন, কারণ তার ঠিক আগে এসে ট্রেনটা থেমে গিয়েছিল, কিন্তু তার স্বামীর বন্ধুরা তারা কিন্তু সেই লাইনে ট্রেনের চাকায় পিষে গিয়েছিল, তাদের রক্তের সামনের খালের জল লাল হয়ে গিয়েছিল। এই গল্পের পর তো আর সেই গল্পটাতে অবিশ্বাস করা যায় না। ফলে এই গল্প শোনার পর লেখকের আর অবিশ্বাস থাকে না শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের অলৌকিক ক্ষমতার ওপর। সামান্য কয়েকটা মানুষ যদি এক অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে যে তারা প্রাণের ভয় না করে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে একটি গাড়িকে থামিয়ে দিতে পারে, তাহলে গুরু নানকের পক্ষে একটা বিরাট পাথরের চাঙড়কে থামিয়ে দেওয়া এমন কি অসম্ভব?
তাই তো ফিরে আসবার সময়, পাঞ্জা সাহেব থেকে ফিরে আসার সময় লেখকের মা যখন তার বোনকে গল্পগুলো শোনাচ্ছিল এবং গল্পকারীর বোন যখন সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল যে কেমন করে একজন মানুষের পক্ষে বিরাট পাথরের চাঙড় থামিয়ে দেওয়া সম্ভব, অর্থাৎ গুরু নানকের পক্ষে, তখন কিন্তু সাথে সাথেই আমরা দেখতে পাই যে লেখক সেই কথায় অবিশ্বাস করেনি, বরং তিনি অনায়াসে বলে ফেলেন, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? এই প্রশ্ন যখন তার বোন করেন তখন তিনি সঙ্গে সঙ্গে বলেন, অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর, দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। এই যে গুরু নানকের প্রতি তার বিশ্বাস জন্মাচ্ছে, শ্রদ্ধা জাগছে সেই সমস্ত মানুষগুলোর প্রতি যারা দেশপ্রেমীদেরকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় দেখতে না পেরে তাদের ক্ষুধা তৃষ্ণা মেটাতে চলন্ত ট্রেনটাকে থামাতে চলন্ত ট্রেনের সামনে লাইনের উপর শুয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল। এতখানি ত্যাগ যারা করতে পারে, ভেতর থেকে কোনো অলৌকিক শক্তি তাদেরকে যদি না সাহস যোগায়, তাহলে কেমন করে তারা সেটা পারত? গুরু নানকের অলৌকিক শক্তিই তো তাদেরকেও প্রেরণা দিয়েছে, না হলে তারা কেমন করে পারবে? যে গুরু নানক শিষ্যের তৃষ্ণা নিবারণের জন্য জলের ধারা বইয়ে দিতে পারেন পাথর সরিয়ে, কিংবা শিষ্যের প্রাণ বাঁচাতে যিনি বিরাট পাথরের চাঙড় হাতের স্পর্শে থামিয়ে দিতে পারেন, সেই গুরু নানকের দেশের মানুষ হয়ে, সেখানকার মানুষ হয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষকে এমন করেই মরতে দেখা তাদের পক্ষে যে সম্ভব নয়, তাই তারাও প্রাণের তোয়াক্কা না করে যেন এক অলৌকিক শক্তি তাদেরও উপর ভর করে, তারাও আত্মস্বর্গের দীক্ষায় দীক্ষিত হয়ে চলন্ত ট্রেনটার সামনে শুয়ে পড়ে তাকে থামিয়ে দিতে পেরেছে। প্রাণ বিসর্জন দিয়েছে ঠিকই, কিন্তু এই প্রাণ বিসর্জন দেওয়ার সাহসটুকু তো তারা দেখিয়েছে। এই সাহস তো অলৌকিক সাহস। অলৌকিকতার কোনো প্রভাব না থাকলে কি এই সাহস দেখানো সম্ভব যে নিজেদের প্রাণকে এইভাবে চলন্ত ট্রেনের সামনে রেখে দেওয়া যায়? তো এই যে গল্পটার নাম অলৌকিক। এই গল্পে দুটো অলৌকিক ঘটনা আছে। একটি গুরু নানকের শিষ্য মর্দানাকে বাঁচাতে পাথরের চাঙড়কে থামিয়ে দেওয়া, আর সেই ঘটনা কিংবা পাথর সরিয়ে জলের ধারা বইয়ে দেওয়া সেই অলৌকিক ঘটনা, পাশাপাশি চলন্ত ট্রেনের সামনে মানুষগুলো শুয়ে পড়ে চলন্ত ট্রেনটাকে থামিয়ে দেওয়া, সেটাও তো একটা অলৌকিক ঘটনা। সেটাতে হয়তো প্রাণের বিসর্জনের ঘটনা আছে ঠিকই, কিন্তু সেই প্রাণ বিসর্জন দিতে পারার মতো সাহসিকতা দেখানো, সেটাও তো একটা অলৌকিক ঘটনা। গুরু নানকের অলৌকিক ক্ষমতা যেন সাধারণ মানুষগুলোর মধ্যেও এক অলৌকিক শক্তি জুগিয়েছে দেশপ্রেমীদের পাশে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করবার জন্য। ফলে দুটো ঘটনা আপাতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও যেন দুটোর মধ্যে একটা সাদৃশ্য, একটা সামঞ্জস্য, একটা ভাবগত ঐক্যসূত্র আছে। দুটোর মধ্যেই যেন একটা অলৌকিক শক্তি রয়েছে। একজন দেবতার সমান মানুষ, আমাদের গুরু নানকের অলৌকিক ক্ষমতা কিছু সাধারণ মানুষকেও এক অলৌকিক সাহসিকতায় দীক্ষিত করেছে দেশপ্রেমীদের জন্য প্রাণ বিসর্জনে। তারাও যেন অলৌকিক শক্তি প্রদর্শন করেছে চলন্ত ট্রেনটাকে থামিয়ে দিয়ে। ফলে এই গল্প আমাদেরকে একটা বার্তা দেয় যে আমরা তো অলৌকিক বলতে বুঝি যা কিছু বলা যেতে পারে অকল্পনীয়, অবিশ্বাস্য, বিস্ময় তৈরি করে, যাকে লৌকিক চিন্তা চেতনা দিয়ে যুক্তি দিয়ে বিচার করা যায় না। আমরা অলৌকিকতাকে সবসময় অবিশ্বাসের সুরে দেখি, কিন্তু সেই অলৌকিকতাও যে মানুষের জীবনে কখনো কখনো একটা বিরাট বড় ভূমিকা নেয়, সেই অলৌকিক ঘটনাও যে মানুষকে এক মহৎ কার্যে প্রণোদিত করতে পারে, উদ্বোধিত করতে পারে, প্রেরণা দিতে পারে। অলৌকিকতা যে আমাদের জীবনকে শুধু খারাপ পথে চালিত করে না, অলৌকিক কোনো কাহিনী ঘটনা যে আমাদের জীবনকে একটা মহৎ উদ্দেশ্য সিদ্ধি করবার জন্য মহৎ কার্যে আমাদেরকে যে প্রেরণাও দিতে পারে। যেভাবে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে পাঞ্জা সাহেবের মানুষগুলো নিজেদের প্রাণের বিনিময়ে দেশপ্রেমীদের প্রাণ রক্ষা করতে চেয়েছে, এই মহৎ কার্যে তাদেরকে যে একটা অলৌকিক ঘটনা অর্থাৎ গুরু নানকের অলৌকিক কাণ্ড যে প্রেরণা দিয়েছে, সেটা তো এই সত্যকেই প্রমাণ করে যে অলৌকিক ঘটনাও কখনো কখনো আমাদের জীবনে একটা মহৎ কার্যোদ্ধারের প্রেরণা দেয়, একটা সহায়ক ভূমিকা পালন করে। অলৌকিকতায় শুধুই আমাদের জীবনে ত্যায্য নয়, অলৌকিকতাও কখনো কখনো আমাদের জীবনে, অলৌকিক ঘটনা বা অলৌকিক গল্প আমাদের জীবনে কখনো কখনো আমাদেরকে আত্মবিশ্বাসী করে, আমাদেরকে বিবেক সম্পন্ন করে তোলে, আমাদেরকে দেশ দশের প্রয়োজনে আত্মস্বর্গের মন্ত্রে দীক্ষিত করে। অলৌকিক গল্প সেই বার্তাই দেয়।
কর্তার সিন্দুককালে লেখা অলৌকিক গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।